মাঝে প্রচুর পরিমাণ ঘটনা আছে, সময় পেলে আস্তে আস্তে সব শেয়ার করব। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব, আর যদি কোনোদিন সুযোগ পাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করব। আমার কাছে যে পরিমাণ সত্যি ঘটনা আছে, আমার মনে হয় 2-3টা এপিসোড হয়ে যাবে শুধুমাত্র আমার ঘটনা দিয়েই। আমার নাম মেহেদি, সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার কোনো এক গ্রাম থেকে বলছি। ভূত.com আমার অনেক প্রিয় একটা শো। ভূত FM শুনেছি 2014 সাল থেকে, আর এখন ভূত.com এর সাথে আছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি পাশে থাকবো ভূত.com এর। লেখার ভেতর কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রেগুলার ভূত.com শুনে থাকি, তাছাড়া আপনাকে অনেক ভালো লাগে যার জন্য শুনে থাকি। তারপর তিনি বেশ কিছু আমার প্রশংসা করেছেন, সেগুলো আমি বাদ দিচ্ছি। তারপর তিনি লিখছেন, আমি বিভিন্ন ব্যস্ততার মাঝে পড়ে থাকি, অনেক দিন হলো ভাবছি ঘটনাটি শেয়ার করব, কিন্তু আমার সেই সময় হয়ে ওঠে না। এটা আমার দ্বিতীয় ঘটনা। এর আগে একটা পাঠিয়েছিলাম, হয়তো ঘটনাটি যে কোনো একটা কারণে সিলেক্ট করা হয়নি। এই ঘটনাটি আমার মামার বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটি একদম 100% সত্যি। এখন বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। ঘটনাটি শোনার পর আমার বিশ্বাস হয়নি, তাই সত্যতা যাচাই করে তারপর শেয়ার করছি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য সেই গ্রামের মুরব্বীদের থেকে শুনে শিওর হলাম। ঘটনাটি অনেক বড়, যার জন্য 2টা স্টেপে ঘটনাটি পাঠাবো। কিছু মনে করবেন না, ঘটনায় ছদ্মনাম ব্যবহার করলাম, কারণ নাম বলা নিষেধ। যাই হোক, এখন ঘটনায় আসা যাক। একদিন আমি, আমার মামার কিছু বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। অনেক কথাবার্তা বলার পর হঠাৎ করে ভূত জিন প্রসঙ্গে কথা চলে আসে। আমার মামা বলে ওঠে, তোমার আকাশ মামার বাবার সাথে একটা ঘটনা ঘটেছে, তুমি তার থেকে পুরো ঘটনাটি শুনতে পারো। আমি আকাশ মামাকে ঘটনাটি বলার জন্য অনুরোধ করলাম। অনেক অনুরোধের পর আকাশ মামা ঘটনাটি বলতে রাজি হয়। আকাশ মামা আমাকে বলে, আমার বাবার একটা হাত পঙ্গু ছিল। কেন জানো? আমি মামাকে বললাম, কি জন্য নানার এই অবস্থা হয়েছিল বলুন আমাকে। মামা আমাকে বলে, ঘটনাটা শেষে বুঝতে পারবে। এই বলে মামা ঘটনা বলতে শুরু করলেন। আকাশ মামা আমাকে যেভাবে বলেছেন আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে 2008 সালে, আর আমার বাবা মারা যায় 2015 সালের মাঝামাঝি সময়, সেটা তুমি জানো। তো পরিবারের আমরা 3 ভাই বোন। আমি সবার ছোট, আর সবার বড় আমার ভাই, তারপর আমার বোন। আমাদের পরিবারে অনেক সুনাম ছিল, আর এই সুনামের জন্য কারো কাছে ভালো ছিলাম, আবার কারো কাছে খারাপ। এমন প্রতিবেশীদের মধ্যে একজন, তার নাম সিফাত। তিনি ছাড়াও তার পরিবারের কেউ আমাদের সুনাম সহ্য করতে পারত না। সিফাত প্রচুর টাকার মালিক ছিলেন। টাকা পয়সা থাকা সত্ত্বেও তার থেকে আমাদের অনেক সুনাম ছিল। সিফাতের 2টি মেয়ে আর 2টি ছেলে। যাই হোক, আমার সোহাগ ভাইয়ের বয়স তখন 24-25 বছর। তিনি বিয়ে করেননি সেই সময়। আমাদের সম্মান নষ্ট করার জন্য সিফাতের পরিবার উঠে পড়ে লেগেছিল। কোনো একদিন আমার ভাইয়ের মিথ্যা বদনাম করার জন্য সিফাত গ্রামের মানুষের মাঝে বলাবলি করতে থাকে তার মেয়ের সাথে আমার ভাইয়ের রিলেশন। তাছাড়া আরও বলে আমার ভাই নাকি তার মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করে ইত্যাদি। এছাড়াও আরও বলে আমার ভাই নাকি তার মেয়ের সাথে রাত কাটিয়েছে, যেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এর কিছুদিন পরে থানা থেকে একটি চিঠি আসে। সেই চিঠিতে নারী নির্যাতনের মামলা দেয়া হয়। আমার ভাইয়ের নামে মামলা দিয়েছিলেন সিফাত। সেই দিন আমার বাবা আমার ভাইকে অনেক মারধর করার পরে বাবা বলে, তুই যদি সিফাতের মেয়েকে ভালোবেসে থাকতে আমাদের বলতে পারতি, আমরা বিয়ে করিয়ে দিতাম, তাহলে আমার মান সম্মান হারাতে হতো না। ভাইয়া অনেক কান্নাকাটি করার পর ভাইয়া বলে, বাবা আমি তোমাদের কসম করে বলছি ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই রকম আমাদের সংসারে খুঁটিনাটি ঝগড়া হতে থাকে। কিছুদিন যাওয়ার পর থানা থেকে পুলিশ এসে আমার ভাইকে ধরে নিয়ে যায়। ভাইয়াকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য আমাদের সেই রকম টাকা পয়সা ছিল না। সিফাতের টাকার জোরে আমরা মামলাটি হেরে যাই, যার জন্য আমার ভাইয়ের জেল হয়ে যায় এবং তার জন্য আমার দাদি হার্ট অ্যাটাকে মারা যায়। এই ঘটনাটির জন্য আমাদের মান সম্মান সব হারাতে হয়। কারো কাছে মুখ দেখাতে পারি না আমরা। আমার বাবা
আমরা সবাই। আমার বাবাকে মানুষ অনেক রকমের বাজে কথা বলতো, যেটা বাবা সহ্য করতে না পেরে আমার বাবা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এখন আসি ঘটনায়। এটা আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবা আমাদের পরিবারের সবার সাথে শেয়ার করেছে। আমার বাবা আমাকে যেভাবে বলেছে আমি তার মতো করেই বলছি। তোমার ভাইয়ার জেল হয়ে যাওয়ার পর মানুষ আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। সেগুলো সহ্য করার মতো ছিল না। আমি শুধু ভেবেছি সিফাতের কিভাবে ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর আমার মাথায় আসে সিফাতের পরিবারের ওপর কালো জাদু করব। কারণ কালো জাদু করলে আইনিভাবে কোনো বিচার হবে না। যেটা ভাবা সেটাই কাজ। আমি একজন অভিজ্ঞ পণ্ডিতকে খুঁজতে থাকি, অনেক জায়গায় যেতে থাকি। তোমাদের মিথ্যা বলি, আমি কাজ করতে যাচ্ছি অনেক দূরের জায়গায়। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর তেমনি একজনকে আমি পাই। আমি সেদিন মনে হয় রাত 11টার দিকে নদীর পাড়ে শ্মশান ঘাটে একলা বসে আছি। সেই পণ্ডিত আমাকে একা দেখে বলে, কে ওখানে? আমি বলি, আমাকে চিনবেন না। পণ্ডিত বলেন, তুমি এত রাতে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তখন আমাদের পরিবারের সব ঘটনা খুলে বলি তাকে বলি আমি কালো জাদু করা শিখতে চাই, একজন কালো জাদু করা পণ্ডিতকে খুঁজছি। সবকিছু বলার পর পণ্ডিতকে বলি, আপনি কি কালো জাদু করতে পারেন? কারণ পণ্ডিতকে দেখে আমার মনে হয় পণ্ডিত কালো জাদুতে পারদর্শী। এই কথা বলার কারণ হলো পণ্ডিতের পরনে ছিল লাল কাপড়ের ধুতির মতো কিছু একটা, আর কপালে ছিল লাল রঙের টিকা। তার ছিল লম্বা লম্বা চুল। পণ্ডিত কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ, কেন? আমি বলি, আমাকে কালো জাদু করা শেখাবেন। পণ্ডিত অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, দেখো, কেউ কালো জাদু শিখতে পারবে না। এতে অনেক সাহস লাগে, আর কালো জাদু যে শিখবে তার বা তার পরিবারের অনেক ক্ষতি হতে পারে। আমি পণ্ডিতকে বলি, আমার যা হবার হয়েছে, আমি যা হারাবার হারিয়েছি, আর কোনো কিছুতেই আমি পরোয়া করি না। আমি তখন পণ্ডিতকে অনেক জোরাজুরি করতে থাকি। এক সময় সে রাজি হয়ে যায়। তখন তোমাদের কথা আমার মাথায় নেই। আমার চিন্তা তখন তোমার দাদির মৃত্যু আর আমার সম্মান, তোমার এই ভাই বিনা দোষে জেল খাটার প্রতিশোধ। পণ্ডিত আমাকে তার বাড়ির ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে চলে যায়, আর বলে যায় নির্দিষ্ট একদিন তোমাকে যেতে বলবো আমার বাড়িতে, সেই দিন আমার বাড়িতে আসবে। এই বলে চলে যায় পণ্ডিত। কিছুদিন যাওয়ার পর পণ্ডিত আমাকে যেতে বলে তার বাড়িতে। তার সময় অনুযায়ী রাত 11টার দিকে তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি একটা মাত্র ঘর, সেই ঘরে দরজা লাগানো। বন্ধ ঘরের ভেতর থেকে বলে ওঠে, ও তুমি এসেছো, ভেতরে এসো। আশ্চর্যের বিষয় হলো পণ্ডিত তো আমাকে দেখেনি, তার বাড়িতে আমি এসেছি কিনা তাও সে জানে না, আমি তাকে ডাকিনি। তাহলে আমার আসার খবর জানলো কিভাবে? যাই হোক, ভেতরে গিয়ে দেখি পণ্ডিত ধ্যান করার মতো করে বসে আছে। পণ্ডিত আমাকে বলে, তুমি কি সবকিছু ক্ষয়ক্ষতি মেনে নিতে রাজি আছো? আমি এক কথায় বলি, হ্যাঁ। পণ্ডিত আমাকে বলে, তোমাকে 3টা কাজ করতে বলবো, যদি তুমি পারো তাহলে তুমি কালো জাদু শিখতে পারবে। পণ্ডিত আমাকে বলে, অমুক জায়গায় একটা লাশ, অর্থাৎ আত্মহত্যা করা ছেলের লাশ পোড়ানো হচ্ছে। লাশের যে কোনো একটা হাতের কবজি তোমাকে আনতে হবে। আরও বলে, তুমি যখন হাতটা আনতে যাবে তখন তোমার পরিবারের যে কারো বেশ ধরে কেউ তোমাকে ডাকতে পারে। আশেপাশের গাছ ভাঙা, ঝড় ইত্যাদি হতে পারে, যেগুলো পাত্তা না দিয়ে তোমাকে কাজটি সফলভাবে করতে হবে। সেই লাশের পোড়ানো হাড্ডি একটা কলসিতে ভরে একটা ঘটির সাথে বাঁধা আছে পানিতে। পণ্ডিতের কথা শুনে আমার মনে ভয় হচ্ছে, আর চিন্তা করছি যাব কি যাব না। পণ্ডিত তখন আমাকে বলে ওঠে, কি চিন্তা করো মিয়া, যদি তুমি পারো তাহলে বলো আমাকে। কিছুক্ষণ চিন্তা করে বলি, হ্যাঁ, আমি পারবো। আমার মনে তখন সিফাতের পরিবারের ক্ষতি করা আর তোমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটার জেদ ধরে আছে। এরপর পণ্ডিত আমাকে একটা তেলের শিশি দিয়ে বলে, এই তেলটা সারা গায়ে মাখাও এবং গায়ে কোনো পোশাক না পরে ওই শ্মশান থেকে হাতটা নিয়ে আসো। পণ্ডিতের কথা মতো আমি পোশাকবিহীনভাবে সারা শরীরে তেল মেখে আমার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হই। সেই রাতটা ছিল জ্যোৎস্নার আলোয় ভরা। রাস্তা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মনে তখন পর্যন্ত পণ্ডিত যে বলেছে ভয় ভীতির কথা তার কিছুই মনে নেই। আমার শুধু মনে আছে আমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। অনেক দূর যাওয়ার পর দেখি সত্যি নদীর কিনারায় খুঁটির সাথে একটা দড়ি বাঁধা। সেটি দেখেই আমার
পণ্ডিতের সব কথা মনে পড়ে যায়। আমি তখন মনে ভয় নিয়ে আস্তে আস্তে সেই খুঁটির কাছে গিয়ে দড়ি ধরে টান দিতেই দেখি প্রচুর পরিমাণে বাতাস আমার দিকে আসছে। চারিপাশে প্রচুর বাতাস। আশ্চর্যের বিষয় হলো আমার শরীরে সেই বাতাস লাগছে না। এদিকে আমার পায়ের নিচে ছিল চোরাবালির মতো এক ধরনের মাটি। আমি তখন কলসিটি যেই না ওপরে উঠাই এবং কলসির ভেতরে হাত দিয়ে সেই পোড়ানো লাশের হাত বের করতেই দেখি আমার পা দুটো মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। আমি তখন অনেক ভয় পাই। ভয়ে মনে হচ্ছে আমার আত্মাটা বের হয়ে যাবে। আমি তাড়াতাড়ি সেখান থেকে ওপরে উঠে আসি। এরপর ফিরে আসার সময় পেছন থেকে আমার পরিবারের সবার কণ্ঠে ডাক শুনতে পাই। আরও শুনতে পাই কেউ পেছন থেকে বলছে, আমার হাতটা ফেরত দিয়ে যা, ফেরত না দিলে অনেক ক্ষতি হবে। পণ্ডিত আমাকে আগেই বলেছিল এইসব ঘটবে, তাই এইগুলোর কোনো পাত্তা না দিয়ে আমি কাজটি করতে সফল হই। পণ্ডিতের কাছে যাওয়ার পর আমার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সেখানেই শুয়ে পড়ি। তখন পণ্ডিত কি যেন পানিতে একটা মন্ত্র পড়ে আমার শরীরে পানি ছিটিয়ে দেয়া মাত্রই সাথে সাথে আমি এক লাফ দিয়ে উঠে বসি। পণ্ডিত আমাকে গোসল করে আসতে বলে। আমি গোসল করে আসার পর পণ্ডিত আমাকে বলে, তুমি যার হাতটা নিয়ে এসেছো প্রত্যেক রাতে তোমার কাছে এসে হাতটি ফেরত দিতে বলবে। এছাড়া অনেক ভয় দেখাবে যেগুলো কোনো পাত্তা না দিয়ে তুমি শর্ত দিয়ে তাকে কাজ করতে বলবে। তার পরের দিন আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার আগে পণ্ডিত আমাকে বলে, আবার যেদিন তোমাকে আসতে বলবো সেই দিন আসবে। সেই দিন রাতে ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা। আমি সেদিন রাতে ভাত খেয়ে 0 পাওয়ারের বাতি জ্বালিয়ে ঘুমাতে যাই, কারণ এটি আমার অভ্যাস। কিছু সময় পর ঘুম চলে আসে। হঠাৎ কোনো এক শীতল হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা বাজে তা বলতে পারবো না, আনুমানিক মধ্যরাত হবে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি স্পষ্ট দেখি আমার ঘরের ভেতরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমার দিকে রাগী কণ্ঠে আমার হাতটা আমাকে ফেরত দে, এই টাইপের একটা কথা বলছে। আমি তাতে রাজি না হওয়াতে সে আমাকে জোরে একটা চর মারে গালে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাল ফুলে ঢোল হয়ে গেছে। এইরকম ভাবে আমার সাথে প্রতিনিয়ত এইসব ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এইরকম কিছুদিন যাওয়ার পর আমার মনে আর কোনো ভয় থাকে না এবং তাকে শর্ত দিয়ে কাজ করতে বলে, আর সেই ছায়া মূর্তিটি রাজিও হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর সেই পণ্ডিতের ডাক আসে। তার ডাকে সাড়া দেওয়ার জন্য আবার তার কাছে চলে যাই। এইবার সেই পণ্ডিত আমাকে বলে, অমুক জায়গায় এক সাধু পণ্ডিতকে বসে রেখে কবর দেয়া হয়েছে, সেই সাধুর মাথা নিয়ে আসতে হবে। এবার ও আমাকে সারা শরীরে তেল মাখিয়ে যেতে বলে। আমি শরীরে সেই বিশ্রী গন্ধের তেল মেখে একটা কোদাল, লাইট আর একটা খোঁড়ার জন্য কিছুটা বেলচা টাইপের জিনিস নিয়ে গন্তব্যস্থলে রওনা হই। তখন আমার দুইটা চিন্তা মাথায় ঢুকেছে, এক ভৌতিক আর একটা হিন্দুদের গণপিটুনি। কারণ হিন্দুদের বাড়ি থেকে অল্প কিছু দূর ছিল সেই সাধু পণ্ডিতের কবর। যাই হোক, আমি ছোট্ট একটা লাইটের আলো আস্তে আস্তে নিয়ে এগিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে ঝিঝি পোকা আর শেয়াল কুকুরের ডাক আমার কানে ভেসে আসছে। নিস্তব্ধ গা ছমছমে রাতে একা যাচ্ছি তো যাচ্ছি। এক সময় আমার গন্তব্যস্থানে এসে পৌঁছাই। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকি এবং কোনো কিছু সমস্যা ছাড়াই কাজটায় সফল হই। আমার কাছে মনে হচ্ছে কাজটা সফল হওয়ার পেছনে সেই রাতের ছায়া মূর্তিটির অবদান আছে, কারণ সেই মূর্তিকে আমি শর্ত দিয়েছিলাম আমি যেগুলো কাজ করব তাকে সাহায্য করতে হবে। সেই মূর্তিটি রাজিও হয়েছিল, যার জন্য আমাকে কোনো সমস্যা পোহাতে হলো না। দীর্ঘ 3 মাস পর আবার সেই পণ্ডিত আমাকে তার বাড়িতে যেতে বলে। আমি তার বাড়িতে চলে যাই। এইবার আমাকে সেই পণ্ডিত বলে, এই কঠিন কাজটি যদি তুমি করতে পারো তাহলে তুমি কালো জাদুতে পারদর্শী হবে। পণ্ডিত বলে, এতে তোমার মৃত্যু ঝুঁকি আছে। পণ্ডিতকে আমি বলে উঠি, গুরু, কি করতে হবে আমাকে তাই বলেন। আমার মৃত্যু নিয়ে আমি ভাবছি না, আমার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। পণ্ডিত বলে, অমুক জায়গায় আজকে একটা কবরস্থানে একটা আত্মহত্যা করা মেয়ের লাশ মাটি দেয়া হয়েছে, সেই লাশের ডান হাতটাকে কেটে আনতে হবে। আমি রাজি হলাম। পণ্ডিত আমাকে আবারও সেই তেল মাখিয়ে সেই কাটা হাতটি আনতে যেতে দিল এবং সাথে একটা পানি পড়া বোতল দিয়ে বলল, কবরের ভেতরে কোনো কিছু দেখলে এই পানি ছিটিয়ে দেবে। সারা শরীরে তেল মেখে আমি গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দেই। রাত্রি ছিল ভীষণ অন্ধকার। অন্ধকারে ছোট একটি লাইটের আলোয় গুটি গুটি পায়ে এগোচ্ছি। পথের মধ্যে হঠাৎ করে সাদা শাড়ি পরা একটা মেয়ে আমার সামনে চলে আসে। লাইটের হালকা আলোয় তার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখটা এতটাই বিভৎস তা বলার মতো না। তার মুখ
থ্যাতলারও মনে হচ্ছে, আর তার মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। আমি দেখি তার লম্বা চুল সাপের মতো এদিক ওদিক নড়াচড়া করছে, আর তার চোখ এতটাই জ্বলজ্বল করছে, মনে হচ্ছে রাগে সে আমাকে এখনই মেরে ফেলবে। এদিকে আমার সারা শরীর ভিজে শেষ, মনে হচ্ছে এখনই গোসল করে আসলাম। তখন আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠেছে, মনে হচ্ছে আমি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো। অনেক কষ্টে আমি নিজেকে সামলে ভাঙা ভাঙা কণ্ঠে বলি, কি চাও আমার কাছে? আমার পথ কেন আটকালে? আমিও তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার পথ আটকালে কেন? মেয়েটি মেজাজের কণ্ঠস্বরে বলে, আর এগুতে নিষেধ করে সে আমাকে। আমি তখন সাথে থাকা বোতলের পানি ছিটিয়ে দেই এবং সেই দৃশ্যটি সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এরকম পথের সামনে কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বিশাল সাপ, আরো অনেক কিছু আমার পথ আটকানোর চেষ্টা করে। আমি তখন হেঁটে যাচ্ছি আর ভাবছি, সেই ছায়া মূর্তিটা কেন আমাকে সাহায্য করছে না? এই সব কিছুর কোনো পাত্তা না দিয়ে বুকে সাহস নিয়ে এরপর আমি গন্তব্যস্থানে পৌঁছাই। সেখানে গিয়ে আমি দেখি অনেক বড় একটা কবরস্থান। কবরস্থানের ভেতরে একটা বাতিও জ্বলছে না। পণ্ডিতের বলা সেই কবরটা অনেক খোঁজাখুঁজির পর দেখি দক্ষিণ পাশে একটা কোনায় সেই কবরটি। যথারীতি আমি সাথে নিয়ে যাওয়া কোদাল যেই না একটা কোপ দিয়েছি, তৎক্ষণাৎ ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসে। আমি সেই আওয়াজের কোনো পাত্তা না দিয়ে কবর খুঁড়তে থাকি, আর আমার কানের কাছে কেউ ফিসফিস করে এই জঘন্য কাজটি করতে নিষেধ করে। এই কথা শোনা মাত্রই ঘাড় ফিরিয়ে দেখি কেউ নেই সেখানে। যাই হোক, কবর খোঁড়ার শেষে বাঁশের তালাই উঠাতেই দেখি লাশের ওপরে একটা বিশাল সাপ পেঁচিয়ে ফেনা তুলে সেই লাশটিকে কামড় দিচ্ছে। আমি এটা দেখে আমার সারা শরীর যেন ঝাঁকি দিয়ে ওঠে আর ভয় পেয়ে যাই। সাথে সাথে কবর থেকে এক লাফে ওপরে উঠে আসি, আর পণ্ডিতের সেই পানি পড়া দিয়ে কবরের মাঝে ছিটাতেই দেখি সাপটি উধাও। আমার সাথে নিয়ে যাওয়া একটা ধারালো ছুরি দিয়ে লাশটির হাত কাটার জন্য কবরে আবার নেমে পড়ি। সেই লাশটির কাফনের কাপড় খুলে দেখি কি বিভৎস চেহারা, যে কেউ দেখলে ভয় পাবে। যাই হোক, লাশটার হাত কাটার জন্য আমার বাম হাত দিয়ে ধরে যেই না ছুরি দিয়ে কাটতে যাব, হঠাৎ লাশটার অন্য হাত আমার আরেকটি হাত শক্ত করে চেপে ধরে রাখে। আমি চিৎকার করতে থাকি। তখন কে শুনবে কার কথা? কারণ আশেপাশে প্রায় 1 কিলোমিটারের মতন জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না। আমি তখন চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান কতক্ষণ পরে ফিরেছে বলতে পারবো না। জ্ঞান ফিরে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, কারণ দেখি এখনো আমার হাত ধরেই আছে সেই লাশটি। অমনি সাহস করে তার হাত কোনো রকমে ছাড়িয়ে একটা কোপ দিয়ে লাশটার হাতটা কেটে ফেলি। যেই না হাতটা কেটে ফেললাম, তখন মনে হচ্ছে কবরস্থানের ভেতরে প্রচণ্ড ঝড়, ভূমিকম্প হচ্ছে। এইসব দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পাই এবং সেখানে ফ্রিজ হয়ে যাই। কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলতে পারবো না। আমার হুঁশ ফেরার পর আমি যখন কবর থেকে উঠতে যাব, এমন সময় লাশটা আরেকবার আমার পা শক্ত করে ধরে। তখন আমি অন্য হাতটিও কেটে দেই। এইভাবে আস্তে আস্তে আমার ডান দিক থেকে আমি চলতে শুরু করি এবং আমার ডান দিক থেকে কুকুর দৌড়ে চলে যায়, আবার বাম দিক থেকে বিড়াল, গরু, শেয়াল ইত্যাদি দৌড়ে চলে যায়। এভাবে আসার সময় ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে পড়ে। মনে হচ্ছে আমি এভাবেই মারা যাব। একটা সময় এই সব কিছু সহ্য করতে না পেরে আল্লাহ বলে চিৎকার দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দৌড়াতে থাকি। আমার তখন মনে হচ্ছিল এই পথ আর কোনোদিন শেষ হবার নয়। এরপর আমি পণ্ডিতের বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আর কতক্ষণ কাজটি করতে সময় লেগেছে বলতে পারবো না। জ্ঞান ফিরে আসার পর আমার কানে দূর থেকে মসজিদের আজানের শব্দ ভেসে আসে। আমার শরীরে আমি অনুভব করি প্রচণ্ড জ্বর। পণ্ডিত আমাকে পানি পড়া দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমি জ্বর নিয়ে বাড়িতে ফিরে আসি। দিনের পর দিন এভাবে চলে, কিন্তু আমার জ্বর কমছে না। এমত অবস্থায় আমি একটা ভালো হুজুরের কাছে যাই এবং চিকিৎসা গ্রহণ করি। দীর্ঘ 15 দিন পর সুস্থ হই। এরপর সেই ছায়ামূর্তিটিকে জিজ্ঞেস করি, আমার এই কাজটিতে কেন তুমি সাহায্য করনি? তখন ছায়ামূর্তিটি আমাকে বলে, আমি আমার শক্তি দিয়ে তাকে আটকাতে পারিনি। যাই হোক, ওই সবগুলোকে বশ করে নিজের আয়ত্ত করে ফেলি। পণ্ডিত বিভিন্ন ধরনের মন্ত্র শিখিয়ে দেয়। তারপর সিফাতের ছেলের ওপর আমি কালো জাদু করে বসি। এখন দেখতেই পাচ্ছ সিফাতের ছেলের কি অবস্থা হয়েছে। আর কিছুদিন পর মারা যাবে সে, আর আমার হাত
পঙ্গু কেন সেটা বলছি। কালো জাদু করতে যাওয়ার শেষ মুহূর্তে এসে আমার হাত আমাকে বিসর্জন দিতে হয়, কারণ সিফাতের বাবা একটা পরহেজগার হুজুরকে দিয়ে কালো জাদু নষ্ট করতে চেয়েছিল। তাকে তার কাজে সফল করতে না দেওয়ার সময় আমি হঠাৎ করে একটা ভুল করে বসি, যার জন্য আমার হাতের এই অবস্থা। আমার এই হাতটি যদি বিসর্জন না দিতাম তাহলে শেষ মুহূর্তে এসে আমার স্বপ্ন নষ্ট হয়ে যেত। একদিন সেই হুজুরকে সিফাতের বাসায় নিয়ে আসে। সেই হুজুর তার ছেলেকে দেখেই বলে, আপনার ছেলের ওপরে জঘন্য কালো জাদু করা হয়েছে। হুজুর বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব, দেখা যাক কি হয়। হুজুর তার মতো করে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এমন সময় দেখি হুজুর কালো জাদু নষ্ট করার শেষের দিকে। এমন অবস্থায় আমি আমার সেই পোষা জিনকে বলি, কি করছিস তোরা? হুজুর তো সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। তখন পোষা জিনগুলো বলে, হুজুরের 4টি খুব শক্তিশালী ভালো জিন আছে, তাদের শক্তিতে পেরে উঠছি না আমরা। আমি তখন আমার পোষা জিনদের 3টি কালো খাসি 3টি মুরগি দেওয়ার ওয়াদা করি, তাতে তারা রাজি হয় না। শেষ পর্যন্ত তাদের সাথে আরও আমার একটা হাতের বিনিময়ে তাদের কাজটি করতে বলি, আর তাতে আমি সফল হই। শেষ পর্যন্ত সিফাতের ছেলের মৃত্যু নিশ্চিত করে ফেলি। এরপর বাবা বলে, আসলে কালো জাদু করে আমি খুব ভুল কাজ করেছি, এই জঘন্য কাজটি করা আমার উচিত হয়নি। এই জঘন্য কাজের জন্য একটা প্রাণ আর আমার হাত হারিয়ে ফেলি। এখন আফসোস করি জীবনে কি ভুলটাই না করেছি বলার মতো না, কারণ শাস্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, আর সেই আল্লাহর বিরুদ্ধে আমি গেছি। জানি না এই পাপের ক্ষমা আছে কিনা। এই কথা বলে আমার বাবা কান্না করতে থাকেন। এই ছিল মামার বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এরপর সিফাতের পরিবারের সাথে কি হয়েছে এবং তার ছেলের সাথে কি ঘটেছে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে পাঠিয়ে দেব। আর আকাশ মামারা 2020 সালে অন্য জায়গায় চলে গিয়েছে সবকিছু বিক্রি করে। আর সবশেষে একটা কথা বলি, দয়া করে কেউ কারো মিথ্যা দুর্নাম বের করবেন না, কালো জাদু শিখবেন না, আর কালো জাদু প্রয়োগ করবেন না, কারণ এর পরিণতি কখনো ভালো হয় না, খারাপ হয় সব সময়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেককেই বলি, আপনাকেও সে কথাটা বলবো, লেখার সময় আরেকটু সতর্ক হতে হবে এবং লেখার সময় স্পেলিং মিস্টেক একটু কম করলে আমাদের জন্য সুবিধা, এবং সেন্টেন্সও লেখার সময় একটু বুঝে শুনে লিখতে হবে আর কি, তাহলে আমাদের পড়তে অনেক সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আমাদের শেয়ার করা সম্ভব নয়, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। সবাই বলে কবরস্থান খুব পবিত্র জায়গা, সেখানে খারাপ কিছু থাকে না, কিন্তু আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি এই ব্যাপারে খুবই কনফিউজড। অনেক দিন থেকে লিখবো করে আজকে লিখতে বসেই পড়লাম। ঘটনাটি 2000 সালের। আমার বয়স 7 কি 8 হবে। আমি তখন আমার গ্রাম শেরপুর জেলার কোনো এক অজপাড়াগাতে থাকি। আমার চাচাতো ভাই বোন বেশি থাকায় আমার সমবয়সী বন্ধু ছিল অনেক। আমাদের বাড়ির পেছনে একটা বাঁশঝাড় ছিল। বাঁশঝাড়ের এক পাশে ছিল একটা কবরস্থান। আমাদের আশেপাশের গোষ্ঠীর লোকজন মারা গেলে ওই কবরস্থানে কবর দেয়া হতো। বলে রাখা ভালো যে আমাদের পাশের বাড়ির এক আন্টির বাচ্চা নষ্ট হয়ে যেত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, অথবা পেটের মধ্যেই বাচ্চা মারা যেত। এরকম করে ওই আন্টির 3টি বাচ্চা মারা গিয়েছিল এবং শুনেছি সেগুলোর মরদেহ ওই কবরস্থানে কোনো জানাজা ছাড়াই কবর দেয়া হয়েছিল। যাই হোক, কবরস্থানে বেশ বড় বড় কয়েকটি আম গাছ ছিল। একদিন আমার ছোট কাকা দুপুরবেলায় আম পাড়ার জন্য গাছে ওঠেন। আমরা ছোট ছোট ছেলে মেয়ে অনেকেই সেখানে গিয়েছিলাম আম কুড়ানোর জন্য। কাকা গাছ থেকে আম নিচে ফেলছিল আর আমরা কুড়িয়ে কুড়িয়ে বালতিতে রাখছিলাম, বেশ মজাই হচ্ছিল। হঠাৎ করে একটি পুরাতন কবরের মধ্যে আমরা ঢুকে যাই। এখানে বলে রাখা ভালো যে পুরাতন কবরের বৃষ্টির কারণে গর্ত তৈরি হয় এবং এটা সবাই আমরা জানি। গর্তে আম ঢুকে যাওয়ার পর আমি সেটা দেখতে পাই এবং আমি আমার ছোট হাতের সবটুকু দিয়ে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে আমটি নিয়ে আসতে চেষ্টা করি এবং সেটি বালতিতে রাখি। এতক্ষণ পর্যন্ত সবটুকু ভালো ছিল, কিন্তু বিকেল থেকে আমার সারা গায়ে প্রচণ্ড জ্বর আসে। শুধু জ্বর বললে ভুল হবে, প্রচণ্ড জ্বর ছিল সেটা। সন্ধ্যাবেলা আমার মা আমাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার ঔষধ দেন। আমাদের বাসায় 2টি রুম ছিল। এক রুমে আমার বড় ভাই থাকতো, অন্য রুমে আমি, মা আর আমার বড় বোন থাকতাম।
গ্রামের বাড়িতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমরাও 9টার দিকে শুয়ে পড়তাম। মা আমার কপালে জলপট্টি লাগাচ্ছিলেন, কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। রাত আনুমানিক 2টার দিকে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথায় আমার ঘুম ভেঙে যায়। আমি হ্যারিকেনের আবছা আবছা আলোয় দেখতে পাই আমাদের ঘরের দরজার ওপরে একটা কালো ছায়া সামান্য নড়াচড়া করছে। হ্যারিকেনের আলোয় ছায়া ভেবেছিলাম, তার কিছুক্ষণ পর ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা যেটা মনে করলে এখনো আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখতে পাই একটা মানুষের অবয়ব, যার পুরো শরীর আগুনের মতো জ্বলজ্বল করছে, মুখের আকৃতি বেশ লম্বাটে এবং চোখা। জিনিসটি আমাদের মশারি উঁচু করে খাটের ওপর উঠে এবং আমার পায়ের কাছে নামাজের পরের যে বৈঠকের মতো করে বসি আমরা, সেভাবে বসে। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছিলাম না, শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। জিনিসটা যখন আমার পা ধরার জন্য হাত বাড়ালো, তখন যেন আমার ঘোর কাটলো। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠলাম এবং মাকে জড়িয়ে ধরলাম। মা আর বোন ঘুম থেকে উঠে তারপর আমি পায়ের দিকে তাকিয়ে দেখি ওখানে কিছু নেই। আমি মাকে কাঁদো কাঁদো গলায় বলি, একটা আগুনের মানুষ খাটের ওপর উঠেছে। এই শুনে মা বোন দুজনেই ভয় পেয়ে যায়। অন্য রুম থেকে আমার ভাইও ভয় পেয়ে দৌড়ে আমাদের রুমে এসে পড়ে। আমরা সবাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছিলাম। আমাদের চিৎকার শুনে আমার দাদা দাদি কাকা কাকিরা সবাই এসে পড়ে। তারা এসে আমাদের ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিল, কিন্তু আমার মা খাট থেকে নেমে দরজা খোলার সাহস পাচ্ছিলেন না। অবশেষে আমার মা খাট থেকে নেমে দরজা খুলে দেন। সবাই কি হয়েছে জিজ্ঞেস করলে পুরো ঘটনাটি তাদেরকে বলি। আমার দাদি আমাকে দোয়া কালাম পড়ে ফুঁ দেন এবং বাকি রাত আমাদের সাথে আমাদের ঘরেই থাকেন। পরের দিন সকালে আমার এক দাদা পাশের বাড়িতে থাকেন, যিনি কবিরাজের কাজ জানেন, তাকে আসতে বলা হয়। তিনি আসেন এবং রাতে যা হয়েছে শুনে বিচলিত হয়েছেন। তিনি বলেন ওটা একটা খারাপ জিন ছিল এবং এরকম রূপধারী জিন খুবই শক্তিশালী। তিনি আমাকে একটা তাবিজ দেন এবং এই তাবিজটায় কাজ না হলে বড় কোনো হুজুরের সাথে দেখা করতে বলেন। কবিরাজ দাদুর বাড়ি যেতে হলে আমাদের বাড়ির পেছনের বাঁশঝাড় পার হয়ে কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। তিনি তাকে বাঁশঝাড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। আমাকে তাবিজ দেওয়ার জন্য ওই জিন তার উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে, এটা তিনি জানান। পরে আমার 2 কাকা দাদাকে এগিয়ে দিয়ে আসেন। ওই তাবিজ পড়ার পরে আল্লাহর রহমতে আমি আর কোনো কিছু দেখিনি বা কোনো রকম প্রবলেম ফেস করিনি। সেই রাতে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু পরের দিন শুনি যিনি আমাকে তাবিজ দিয়েছিলেন সেই দাদার টিনের চালের ঘরে সারা রাত বড় বড় ঢিল কে যেন টিনের উপরে ছুঁড়েছে। ঢিলগুলো এত বড় ছিল যে পুরো টিনের ঘর আঁকা বাঁকা হয়ে গেছে। সবাই গিয়ে দেখে এসেছে, কিন্তু আমি যাইনি ওই রাস্তায় ভয়ে। এই ছিল আমার ঘটনা, একদম সত্যি এবং একদম বাস্তব একটা ঘটনা। এটা আমার ফার্স্ট স্টোরি। আপনার কাছে যদি ভালো লাগে দয়া করে লিসেনারদের পড়ে শোনাবেন, এতে পরবর্তীতে ঘটনা পাঠানোর উৎসাহ পাবো। মোহাম্মদ হাসিবুল হাসান, SI, বাংলাদেশ পুলিশ, টেকনাফ থানা। আমি একটা কথাই শুধু বলবো আপনাদেরকে, আমি জানি যে অনেক মানুষ রাত জেগে আমাদের শো শোনেন, তার মধ্যে পুলিশ সদস্যরা অন্যতম, এবং আমাদের পুলিশ ভাইরা আমাদের যারা এখানে ঘটনা বলতে আসেন তাদেরকে অনেক নানাভাবে হেল্প করেন, রাস্তায় বিভিন্ন নিরাপত্তায় সাহায্য করেন। তো এই জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি ভালোবাসা জানাই এবং তাদেরকেই এই ঘটনাটি উৎসর্গ করতে চাই। আলাইকুম, ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার জেলা রাজবাড়ির। ঘটনাটি আমাকে দিয়েছে মাহিম নামের একটি ভাইয়া। ইতোমধ্যে সেই ভাইয়ার ভিডিও আপনারা দেখেছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি শোনার আগ পর্যন্ত আমার একটি ধারণা ছিল। ধারণাটি এমন ছিল যে জিন দেখার আগ্রহ বা জিন নিয়ে সাধনা করার আগ্রহ শুধু পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কোনো একটা টিনেজ মেয়ের মধ্যেও যে সেটা দেখা যেতে পারে, এটি আমার অজানা ছিল। মাহিমের এই ঘটনাটি শোনার পর আমার সেই ধারণাটি বদলে যায় এবং কি পরিণতি ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল তার সাথে, সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 2019 সালে এবং যার সাথে ঘটেছে সেই আপুর নাম রেহানা। তার বাসা রাজবাড়ি এবং রাজবাড়ির বেড়াডাঙ্গা এলাকায়। আমার বাড়িও যেহেতু একই এলাকায়,
যার কারণে ঘটনাটি কালেক্ট করতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। তবে ঘটনাটি বলার আগে এই রেহানা আপু এবং তার পরিবার থেকে বিশেষ পারমিশন নিতে হয়েছে, কারণ যেহেতু তিনি একজন নারী, তার সামাজিক মর্যাদার বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রেহানা আপুরা ওনার পরিবারের সাথে তখন থাকতেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার দিকে। উনি যখন ওই এলাকায় থাকতেন তখন ওনার বাসার থেকে একটু দূরে বেশ কিছু পুরাতন ভাঙাচোরা কবর ছিল। কে বা কারা ওনাকে বলেছিল যে বিশেষ একটি দোয়া বা বিশেষ একটা তদবিরের কথা বলেছিল, যে এটা করে কাগজে লিখে যদি ভাঙা কবরের মধ্যে ফেলা যায় 100 দিনের মাথায় জিনকে দেখা যায়। তো রেহানা আপুর জিন দেখার খুব আগ্রহ ছিল। উনি এই বিষয়টি একেবারে নিভৃতে কাউকে না জানিয়ে রেগুলার কাজটি করতে থাকেন। প্রতিদিন বিকালের পর এবং মাগরিবের আগে উনি কাগজে বিশেষ কিছু একটা লিখে প্রতিদিন একটি ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসতেন, এবং ওনাকে নাকি বলা হয়েছিল 100 দিনের মাথায় ওনার এই সাধনা সিদ্ধি হবে এবং উনি জিন দেখতে পাবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 যখন 95 দিন হয়ে যায়, এর মধ্যে উনি কিচ্ছু দেখেননি। 95 দিন পরে 96 দিন, যেটা মানে 96তম দিন, যখনই উনি কাগজটি ফেলেন তার মধ্যে, তখনই দেখেন প্রায় 7 থেকে 8 ফুট লম্বা বিশাল জুব্বা পরা সুদর্শন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, এই মেয়ে, তুমি এই কাজটি কেন করছো? কে বলেছে তোমাকে এই কাজ করতে? তুমি কি জানো না এই কাজটি ভয়াবহ বিপদের কারণ হতে পারে তোমার জন্য? আজকের পরে আর কখনো এই কাজটি করবা না। রেহানা আপু আসলে তাকে দেখে খুব যে বেশি অস্বাভাবিক রকমের কিছু মনে করেছেন বিষয়টা এমন নয়। তারপরও তিনি একটু ভয় পেয়েছেন, দ্রুত বাসায় চলে যান। কিন্তু এতে তিনি ভ্রুক্ষেপ করেন না। 97তম দিনের কাজও উনি করতে যান, সেটা করে ফেরেন 98তম দিন, 99তম দিন, 100তম দিন, যেদিন ছিল শেষ, সেদিন রেহানা আপু ওই ভাঙা কবরের কাছে যান। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখনই উনি ওই কাগজটি কবরের মধ্যে ফেলেছেন, সাথে সাথে উনি দেখতে পান কবরের পাশ থেকে একটি ভয়ঙ্কর কালো মেঘের মতো ধোঁয়া চারদিকে পাক খাচ্ছে, ঠিক যেমন সাইক্লোন হয় তেমন। এবং কালো ধোঁয়াটি আস্তে আস্তে একটা লোমশ প্রাণীর মতো রূপ লাভ করে, এবং তার চোখ দুটি ছিল অনেক বড় বড় এবং ভয়ঙ্কর রকমের লাল টকটকে, এবং এই অবয়বটি তার দিকে তাকিয়েই বিকট শব্দে হেসে দেয়। রেহানা আপু প্রচন্ড ভয় পান। যদিও পাশে মানে তখনও তো অতটা সন্ধ্যা হয় নাই, মাগরিবের আজান দেয় নাই, অতটা অন্ধকারও হয়নি। দৌড়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি বুঝতে পারেন উনি আসলে সত্যি সত্যি জিন দেখেছেন। ওনার 100তম সাধনা পূর্ণ হয়। 100তম দিনে জিন দেখার শখও ওনার পূর্ণ হয়। উনি ধারণা করেছিলেন ঘটনাটি হয়তো এখানেই শেষ, কারণ দেখেছেন শেষ হয়ে গেছে, আর হয়তো বা কিছু হবে না। কিন্তু কে জানতো যে ওনার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই ঘটনার কয়েকদিন পর থেকেই রেহানা আপু অদ্ভুত কিছু জিনিস দেখতে পান। বিশেষ করে রাতের বেলা যখন বাসার থেকে বাইরে বের হন কোনো কারণে, কারণ উনি যখন অম্বিকাপুরে ছিলেন তখন বাসার বাইরে ওয়াশরুম ছিল, কোনো কারণে বাইরে যেতে হলে উনি ভয় পেতেন। কেননা বাইরে গিয়েই উনি চিৎকার চেঁচামেচি শুরু করতেন। উনি দেখতেন ওনাদের বাড়ির চারদিকে যে বেড়া রয়েছে, এই বেড়ার উপরে বিশাল একটি অবয়ব দাঁড়িয়ে আছে। তখন চিৎকার চেঁচামেচি করতেন, কখনো কখনো সেন্সলেস হয়ে যেতেন। বাড়ির থেকে লোক বের হয়ে আসতো,
এই জন্য উনি যখনই রাতের বেলা বাইরে বের হতেন ওনার সাথে লোক বের হতো, ওনার আব্বা আম্মা বা ভাই বোন যেই থাকুক বের হতো সাথে। কিন্তু এভাবে কতদিন? একটা মানুষ তো সবসময় এভাবে থাকতে পারে না। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এক রাত্রে তার পাশের বাড়ির যে একটা ছেলে রয়েছে, মানে প্রতিবেশী, সেই বাড়িতে একটা ছেলে আছে, সে রাতের বেলা যখন বাসা থেকে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য, সে ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেই ছেলের বাবা মা এসে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, তুমি এরকম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলা কেন? কিছু দেখেছিলে, ভয় পেয়েছিলে? বলে, হ্যাঁ, আমি দেখি আমাদের পাশের বাসার যেই বেড়া রয়েছে, আমরা এলাকায় বেড়া বলি, ওটা ওরকম দেয়াল ছিল না, বেড়াই ছিল। তো দেখছেন, ওই ছেলেটা দেখছেন যে ওই বেড়ার উপরে লম্বা, প্রায় 8-10 ফুট লম্বা, সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য দেখে ওই ছেলেটি ভয় পেয়েছিল। তো বিষয়টি লোকজন স্বাভাবিকভাবেই নিয়েছিল, কারণ হচ্ছে যে হয়তোবা রাতের বেলা এরকম ভয় কেউ পেতেই পারে। এই জন্য পরিবার থেকে তাকে এমনি হালকা ঝাড়ফুঁক করে মোটামুটি স্বাভাবিক হয়ে যায় আর কি সবকিছু। এরকম ঘটনা যেহেতু রেহানা আপুর সাথে মাঝে মাঝে ঘটছিল, তো রেহানা আপুর পরিবার চিন্তা করে যে এখানে আর থাকা যাবে না, আমরা রাজবাড়ি চলে যাই। তো রাজবাড়িতে উনি চলে আসেন ওনার পরিবারের সাথে, সবাই এখানে চলে আসেন। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের নয় লিসেনার্স, এটি কিন্তু এই যে 2019 সালের ঘটনা। 19 সালের মাঝামাঝির দিকে এই শুরুটা হয়েছিল আর কি। তো রাজবাড়ি আসার পরে আরো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হন তারা। তার মধ্যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। ফার্স্ট যে ঘটনাটি তারা ফেস করেন, তো রেহানা আপু উনি রাতের বেলা মানে ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পর ওনার পরিবারের লোকজন সাথেই গেছে, মানে ওনার বাবা সাথে গিয়েছে। যাওয়ার পরে তো উনি ওয়াশরুমে যাওয়ার পর দেখে আর কোনো সারা শব্দ নাই। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। সবাই চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপারে 1 ঘন্টা, এ তো অনেক দীর্ঘ সময়। সবাই ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। ডিসিশন হয় দরজা ভেঙে ফেলা হবে, যেহেতু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বিপদ আপদ হতে পারে। যখনই দরজা ভেঙে ফেলা হয় তখন দেখা যায় ভেতরে কেউ নাই, ওয়াশরুম শূন্য, অথচ ভেতর থেকে দরজা লাগানো। কোথায় গেলেন তিনি? অথচ সেটা কিন্তু একদম দেয়াল করা, ছাদ করা পাকা ওয়াশরুম, কোনোভাবেই বাইরে বের হওয়ার কোনো উপায় নাই। চারদিকে হই হই রই রই পড়ে গেল, তিনি গায়েব হয়ে গেছেন। যেহেতু ওনার আগের থেকেই সমস্যা ছিল, আশেপাশের আত্মীয় স্বজনরাও সেই বিষয়ে অবগত ছিলেন, সবাই খোঁজা শুরু করলেন। খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। অবশেষে আমাদের বেড়াডাঙ্গা এলাকা থেকে বেশ দূরে একটি মানে ঝোপঝাড়ের মতো আছে একটা জায়গা, ওই জায়গাতে ওনাকে একজন বয়স্ক লোক পড়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে দেখেন যে রেহানা আপুর গলা দিয়ে রক্ত পড়ছে এবং উনি গড় গড় আওয়াজ করছেন। তো উনি রেহানা আপুকে দেখে চেনে ফেলেন, সাথে সাথে রেহানা আপুর বাবাকে ফোন দেন। ফোন দেওয়ার পরে রেহানা আপুর বাবা এবং আরো লোকজন নিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাকে যখন একটু সুস্থ করা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, ওয়াশরুম থেকে তুমি কোথায় চলে গিয়েছিলে? সে কিছুই বলতে পারে না। সে বলে, আমি ঢোকার সাথে সাথে আমার আর কোনো সেন্স নাই, পরে দেখি আমি ওই ঝোপের কাছে পড়ে আছি। তখন এই মুরব্বী আমাকে দেখতে পান এবং তোমাদেরকে খবর দেয়, তারপর তোমরা নিয়ে আসছো। এরপরে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেটি হচ্ছে রেহানা আপু যখনই বাইরে যেতেন, তখনই, সেই দিনের বেলা হোক রাতের বেলা হোক, তখনই সাথে কেউ না কেউ যেতেন।
এটাই বিভিন্ন লোকের নির্দেশনা ছিল, কারণ এই জন্য বিভিন্ন লোককে তারা হুজুর, কবিরাজ, ওঝা তাদেরকে দেখিয়েছেন। তারা বলছেন যে সবাই বলেছেন উনি যেন একা কোথাও না যায়, 1 মিনিটের জন্য একা কোথাও ছাড়া যাবে না তাকে, তাহলেই বিপদ হয়ে যাবে। উনি একজন স্যারের বাসায় প্রাইভেট পড়তেন, তো ওনার মা সাথে যেতেন, সারাক্ষণ বসে থাকতেন, আবার তাকে বাসায় নিয়ে আসতেন। তো এরকম ভালোই যাচ্ছিল, প্রথমে কোনো সমস্যা হচ্ছিল না। একদিন ওনার মায়ের বিশেষ কোনো একটা কাজ পড়ে যায়, খুব জরুরি একটা কাজ পড়ে যায়। তখন রেহানা আপুকে বলে যে তুমি একটু কষ্ট করে বাসায় একা একা চলে আসো, যেহেতু বাসার পাশেই ছিল একদম সেই স্যারের বাড়ি, বেশি দূরে না, তুমি চলে আসো। তখন রেহানা আপু বলেছে যে ঠিক আছে আমি চলে আসবো। আর রেহানা আপুর মাও চিন্তা করেছে যে তুই এতদিনে তেমন কিছু হয় নাই, এখন হয়তো বা সমস্যা নাই, আর এত এই সামান্য সময়ের জন্য আর কি হবে, দিনের বেলা কোনো সমস্যা হওয়ার কথা না। রেহানা আপু টিউশন শেষ করে বাসায় আসার পথে হঠাৎ করে ওনার মনে হয় উনি একটু দোকানে গিয়ে ওয়েফার কিনবেন। ওয়েফার নিশ্চয়ই চিনতে পেরেছেন, লম্বা লম্বা স্টিকের মতো এক ধরনের মিষ্টি খাবার, আমরা সবাই যেটা খুব পছন্দ করি। ওয়েফার কিনতে দোকানে গিয়েছেন উনি। ওয়েফার কিনে বাসায় আর উনি ফেরত আসেননি। দেরি হয়ে যাচ্ছিল যখন, তখন তার মা সেই স্যারের বাসায় যান। স্যার বলে ও তো অনেক আগে চলে গেছে। অথচ যখন বাসায় আসেনি তখন রেহানা আপুর আম্মা খুব চিন্তিত হয়ে পড়েন, কোথায় গেল, আবার কি বিপদ হলো। রেহানা আপুর মা তো পাগল হয়ে যান প্রায়, কোথায় হারিয়ে গেল। তখন ওই দোকানদার বলে যে ও তো আমার দোকান থেকে ওয়েফার কিনেছিল, তারপর তো বাড়ির দিকেই গেল। তখন রেহানা আপুর মা বুঝতে পারেন এবার কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। চারদিকে খোঁজ লাগানো হয়, কোথাও পাওয়া যাচ্ছে না। রাতে 1টা বেজে যায়, তাও ওনাকে পাওয়া যাচ্ছে না। অবশ্যই ডিসিশন নেওয়া হলো যেহেতু পাওয়া যাচ্ছে না, থানায় জিডি করা হবে। জিডি করার জন্য তার পরিবারের সদস্যরা যখন রাজবাড়ী সদর থানায় যাওয়ার জন্য উদ্যত হন, তখন হঠাৎ করে একজন অটোরিকশা চালক, বেড়াডাঙ্গা এলাকারই, তিনি এসে রেহানা আপুর বাসায় এসে খবর দেন যে রেহানাকে দেখা গেছে শিক্ষা অফিসের সামনে। কারণ আমাদের বেড়াডাঙ্গা এলাকাতেই মানে জেলা শিক্ষা অফিস আছে একই জায়গায়, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস দুটোই একই জায়গায়, ওইখানে সামনে তাকে দেখা গেছে। তখন রেহানা আপুর বাবা বলছে যে তুমি তাকে নিয়ে আসলে না কেন? তখন তিনি বলছেন যে আমি তাকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আচরণটা অস্বাভাবিক লেগেছিল, সে অটোতে ওঠে নাই, এই জন্য আমি দ্রুত আপনাদেরকে খবর দিয়ে গেলাম। তখন সবাই তাড়াতাড়ি সেখানে যায়, গিয়ে দেখে যে রেহানা আপু সেখানে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেহানা আপুর পুরো শরীর ভরা রক্ত আর রক্ত, অথচ ওনার শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই, কিন্তু পুরো শরীর ভরা রক্ত এবং ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ তার শরীর দিয়ে। তাকে দ্রুত ফ্রেশ করানো হয়। ফ্রেশ করানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় কি ঘটেছিল। রেহানা আপু বলেন তিনি যখন ওয়েফার কিনে বাসার দিকে ফিরছিলেন, হঠাৎ করে একটি আলোর ঝলকানি উনি চোখে দেখতে পান। তারপরে উনি আর কিছুই দেখেননি। দীর্ঘক্ষণ তার কিছু মনে নাই বা ওনার কোনো সেন্স ছিল না। যখন সেন্স ফেরে তখন দেখে যে একটি দ্বীপের উপরে উনি বসে আছেন, চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত, মনে হচ্ছে রক্তের সাগর। সেই সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এবং চারদিকে রক্তের সাগর এবং ঢেউ খেলছে সেই রক্তের সাগরে। এবং সেই দ্বীপে তিনি একা নন, ছোট ছোট অনেকগুলো কুকুরের বাচ্চা রয়েছে। এবং কুকুরের বাচ্চা কিন্তু স্বাভাবিক কুকুরের বাচ্চার মতো নয়। এই কুকুরের বাচ্চার মাথাগুলো ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং দাঁতগুলো ছিল অনেক বড় বড় লম্বা এবং চোখগুলো ছিল লাল লাল। তারা রেহানা আপুর চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছিল, তার জামা ধরে কামড় দিয়ে টানছিল এবং চেষ্টা করছিল সেই রক্তের সমুদ্রের মধ্যে তাকে নামিয়ে নিতে। অনেকক্ষণ ধরে চেষ্টার পর যখন ওই কুকুরের বাচ্চাগুলো কোনো এক কারণে তাকে নিয়ে যেতে পারছিল না ওই সমুদ্রের মধ্যে, হঠাৎ করে রেহানা আপু চোখের সামনে আবারও একটা আলোর ঝলকানি দেখতে পান এবং তারপরে নিজেকে আবিষ্কার করেন
জেলা শিক্ষা অফিসের সামনে। এরপর বেশ আরো ভালো ভালো কিছু তান্ত্রিক কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এরপরে বেশ দূর থেকে একজন খুব ভালো কবিরাজ আসেন। তিনি এসে একটি পরীক্ষা করেন। সেটি হচ্ছে একটি কাচের পাত্রের মধ্যে, একটি কাপের মতো একটি পাত্র, সেই পাত্রের মধ্যে একটি গাছের পাতা, শুকনা পাতা উনি পানির মধ্যে দেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই কাপের মধ্যে যেভাবে পানির পাক হয়, যেভাবে পানিতে সাইক্লোন হলে যেরকম হয় আর কি, আমরা অনেক সময় নদীতে পানির পাক দেখি, কাপের মধ্যে ওরকম পানির পাক শুরু হয়ে গেছে এবং পানিটা আস্তে আস্তে কালো থেকে আরো ঘন কালো হয়ে যাচ্ছে এবং ওই পানির মধ্য থেকে এক ধরনের ধোঁয়া সবার সামনে বের হয়ে যায়। তখন ওই কবিরাজ বলে যে এর সাথে যে ভয়ঙ্কর একটা জিনিস লেগে গেছে, এ সহজে যাবে না। তবে রেহানাকে অনেক আগেই এই ভয়ঙ্কর জিনিসটা নিয়ে যেত, কিন্তু একটি শুভ শক্তি যেটি তাকে বারবার সেভ করছে, প্রত্যেকবার তাকে সেভ করে, নিতে গিয়েও নিতে পারে না, প্রতিমধ্যে রেখে তাকে চলে যায়। ওই একটা ভালো শক্তির কারণে এখনো সে বেঁচে আছে। প্রিয় লিসেনার্স, এই ভালো শক্তি হচ্ছে সেই শক্তিটা রেহানা আপু প্রায় 96তম দিনে যেই সাদা জুব্বা পরা একটি অবয়বকে দেখেছিলেন, যে এসে বলেছিল তুমি এই কাজটি করো না, এটি হচ্ছে সেটি। এবং রেহানা আপুরা যখন অম্বিকাপুর থাকতেন, ফরিদপুরে, তার পাশের বাড়ির প্রতিবেশী সেই ছেলেটা রাতের বেলা যে সাদা যে অবয়বটা দেখেছিলেন, সেটিও ছিল সেই ভালো শক্তি। কারণ এই ভালো শক্তিটা সবসময় রেহানা আপুকে সেভ করার চেষ্টা করত, কিন্তু তার বয়স ছিল অনেক কম, সে ছিল দুর্বল প্রকৃতির। কিন্তু ওই ভয়ঙ্কর কালো অশুভ শক্তিটা ছিল, তার বয়স অনেক বেশি ছিল এবং সে ছিল খুবই শক্তিশালী, যার কারণে শুভ শক্তি তার সাথে অতটা পেরে উঠত না। কিন্তু না পেরে উঠলেও ওই শুভ শক্তির প্রচেষ্টায় রেহানা আপুর জীবন নাশ করতে পারেনি এবং তাকে সেই অচিন দেশেও নিয়ে যেতে পারেনি। কবিরাজরা বলেছে তাকে কখনোই একা ছাড়া যাবে না। এখনো পর্যন্ত তার সাথে এই ঘটনা ঘটে চলছে এবং তিনি কখনো বাসার থেকে একা বের হন না। যখনই বাসার থেকে বের হন বা কোথাও যান, সাথে সবসময় লোক থাকে। একজন হুজুর সেই অশুভ শক্তিকে হাজির করেছিল, তাকে বলেছিল তুমি এই মেয়ের পিছনে কেন লেগেছো, তুমি চলে যাও। তখন সেই অশুভ শক্তি বলেছিল আমি তো এই মেয়ের কাছে আসি নাই, সেই তো আমাকে ডেকে নিয়ে এসেছে, সে যেহেতু ডেকে নিয়ে এসেছে আমি আর যাব না। প্রিয় লিসেনার্স, এই কারণে অনেক চেষ্টার পরেও এই অশুভ শক্তিকে তার কাছ থেকে বিতাড়িত করা যাচ্ছে না। তিনি ভয়ঙ্কর একটা অস্বাভাবিক রকমের জীবনযাপন করছেন, লেখাপড়া করছেন যদিও উনি, কিন্তু এটা কোনো আসলে স্বাভাবিক মানুষের জীবন নয়। এই জন্য আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনো বলছি, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে উৎসাহী হয়ে প্যারানর্মাল কোনো বিষয়ে আমরা যেন হাত না বাড়াই। আর জিন হাজির করার যে প্রসেসটা উনি ফলো করেছিলেন, এটি ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক। উনি না বুঝে এটা করে ফেলেছিলেন, যার ফলে এই অশুভ শক্তিটা ওনার পিছু নিয়েছে, যা আজ পর্যন্ত ছাড়ছে না। আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে যাক। আপনারাও সবাই দোয়া করবেন এবং আপনারাও সবাই সাবধানে থাকবেন। কেউ এই ধরনের কাজে উৎসাহ দেখাবেন না, এই কাজ করবেনও না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তবে লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনারগণ, আমি গোলাম রাব্বি ভূত.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আমার ঘটনা প্রচারিত হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মধুপুর টাঙ্গাইল থেকে মারুফ সরকার ভাই। খুব ধার্মিক একজন মানুষ, তার রয়েছে ভূত.com এবং রাসেল ভাইয়ের প্রতি ভালোবাসা। আমাদের ঘটনার মূল কেন্দ্রবিন্দু হলো টাঙ্গাইলের মধুপুরের একটি বিলটির নাম কোমাই বিল। আপনাদের এই স্থানের ভিডিওটা হয়তো ইতোমধ্যে দেখানো হয়েছে, না হলে খুব শীঘ্রই দেখানো হবে।
এই জায়গা জুড়ে প্রচুর লোককথা আছে, যেটাকে রহস্যময় বা ভৌতিক যে কোনোটাই বলা যেতে পারে। ওখানে এ পর্যন্ত 6 জন মারা যাওয়ার বিষয় স্থানীয়দের সবাই জানে। বিলের পানির গভীরতা কোমর পর্যন্তই বেশি থাকে। যারা মারা গিয়েছেন, কেন কিভাবে মারা গিয়েছেন তার রহস্যই কেউ বের করতে পারেনি। কোনো লাশের চোখেরই উপস্থিতি ছিল না, যার মধ্যে একটি শিশুও ছিল। অনেকে ধারণা করে থাকেন মাছ খেয়ে ফেলতে পারে, কিন্তু একটা বড় অংশের মাঝেই ভিন্ন ধারণা, এটা অন্য কিছুর মাধ্যমে হতে পারে। মারুফ ভাইকে যিনি ঘটনা শেয়ার করেছেন, উনি যার সাথে ঘটনা ঘটে তার চাচাতো বোন। ঘটনাটি আজ থেকে 20-25 বছর আগের। যাদের কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে তাদের ছদ্মনাম বলাই ভালো। আলিম খুব চটপটে স্বভাবের ছেলে। তার এলাকায় অনেক বন্ধু বান্ধব, বয়স 18 যদিও পার হয়নি। কোনো একদিন তারা প্ল্যান করলো আজ বিলে গোসল করবে, একটু ঝাপাঝাপি করবে। যদিও তাদের পুকুর ছিল গোসল করার জন্য, তারপরও ওখানে একটু স্পেশাল আনন্দ। সময়টা দুপুরের দিকে। ওরা সংখ্যায় 4 জন ছিল। সবাই পানিতে নামলো, অনেকক্ষণ পানির মধ্যে দুষ্টুমি করলো এবং শেষে ওরা এক এক করে উপরে উঠে এলো। কিন্তু সংখ্যাটা 3 জন, অর্থাৎ নামার সময় ছিল 4 জন এবং ওঠার সময় 3 জন। দেখতে পেল আলিম উঠছে না, কেমন শক্ত হয়ে পানিতে মনে হয় দাঁড়িয়ে আছে। এরপর সে ব্যালেন্স হারিয়ে পড়ে যায় এবং তাকে দেখে তার বন্ধুরা নেমে ওকে ওপরে ওঠায়। তার দৃষ্টিভঙ্গিতে কেমন যেন একটা অস্বাভাবিক ব্যাপার ছিল। ওপরে ওঠানোর পর সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল, ও কিছুই বলছিল না। এরপর ওকে ধরে বাড়িতে নিয়ে আসা হয় এবং বিষয়টি আলিমের ফ্যামিলিতে শেয়ার করা হয়। বাড়ি থেকে ফ্যামিলির সবাই তাকে প্রশ্ন করে, কিন্তু সে কোনো বিষয়ে কথা বলতে রাজি হয়নি। ওই দিন পার হবার পর পরের দিন থেকে তার ব্যবহারে কিছুটা পরিবর্তন আসে এবং খুবই কম কথা বলা শুরু করে। চোখের দৃষ্টিতে সবসময় কেমন যেন একটা ভয়ের ছাপ। ওই ঘটনার বিষয় জিজ্ঞেস করলে কিছু বলে না সে। 3 দিন পরে তার মাকে বলে, মা আমি একটু টাঙ্গাইলের বাইরে যাচ্ছি, যাই না ফিরতে পারবো কিনা। এই কথা শুনে তার মা কান্নায় ভেঙে পড়েন। এগুলো কি বলছিস? সবাইকে ওর মা ডাকতে থাকে। সবাই আসার আগেই ওর বাইক ছিল, ওটা নিয়ে সে বের হয়ে যায়। সাথে লোক পাঠানো সম্ভব হয়নি, কিছুক্ষণ পর পাঠাতে পারে তারা লোক। সবার ঠিক যেটা ধারণা সেটাই সত্যি হয়। শহর থেকে কিছু দূরে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে এবং স্পটেই মারা যায়। এই ঘটনার কয়েক বছর আগে শোনা যায় ওই বিলের কোনো এক পাশে সন্ধ্যার দিকে একজন স্থানীয় লোক একটি ঘটি দেখতে পায়, যেটি দেখতে সাধারণ ঘটির মতো ছিল না, একটু অন্যরকম এবং পুরনো দেখে বোঝা যায়। উনি কৌতূহলবশত ওটা হাতে নেন। হাতে নিয়ে যেটা ঘটে, উনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হন। শুনতে পান ঘটির ভেতর থেকে শব্দ আসছে এবং কেউ তাকে ঘটিটি ফেলে না দেবার জন্য অনুরোধ করছে। সেই শব্দটি আসছে ঘটির ভেতর থেকে। উনি এটা শুনে ভয়ে বিলের মাঝে ফেলে দেন। ফেলে দেওয়ার পর উনি বাড়িতে চলে আসেন। এই ঘটনাটি এলাকার মানুষের মাঝে ছড়িয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনোভাবেই আর খুঁজে পাচ্ছিলেন না। এরপর পার হয়ে যায় কিছুদিন পরে আর এক বয়স্ক লোকের মাছ ধরার জালে ওঠে সেই ঘটি। উনি এই ঘটির আগের ঘটনা জানতেন, তবুও ভয়ের চেয়ে কৌতূহল বেশি হয়। ওটার মুখটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল অনেক শক্তভাবে, তো ওটা প্রচণ্ড আঘাত করে ভাঙার চেষ্টা করেছেন তিনি, কিন্তু কোনোভাবেই ভাঙতে পারেননি এবং কুড়াল দিয়েও ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অবাক করা বিষয় হলো এটি নাকি দেখতে পোড়ামাটির তৈরি বিভিন্ন পণ্য যেমন হয় তেমনই। আসলে এই সব জিনিস দেখলে কারো মাথায় গুপ্তধন জাতীয় কিছু পাওয়ার আশা থাকে, সেটা বুঝতেই পারছেন। কিছু করতে না পেরে পরবর্তীতে ওটা আবার ফেলে দেওয়া হয় এবং যে বৃদ্ধ লোক সর্বশেষ ওটা পেয়েছিলেন, উনি এবং আরো অনেক মানুষ বলেন ওটা এখনো ওই বিলে আছে। মূলত কেউ কেউ ধারণা করে থাকেন ঘটিটির এই সকল মৃত্যুর সাথে সম্পৃক্ততা আছে এবং বিষয়টি যুক্তিযুক্ত মনে হয়। বিলের আরও একটা বিস্ময়কর ব্যাপার হলো কেমন যেন একটা টান আছে ওখানে। আপনি একবার গোসল করতে গেলে আপনার বারবার যেতে ইচ্ছা করবে। মারুফ ভাইও অনেকবার গিয়েছেন। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। পাঠিয়েছেন গোলাম রাব্বি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে